আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তা আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এক নাম্বার প্রশ্ন, প্রাপ্য হিসাব সাধারণত ড্যাশ জেড প্রকাশ করে। তো প্রাপ্য হিসাব সম্পদ, আর সম্পদের সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ, তাই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। যেমন প্রাপ্য হিসাব একটি সম্পদ, তাই এর স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। সম্পদের ডেবিট জের প্রকাশ করে। খতিয়ানে স্বাভাবিক জের ডেবিট। পরের প্রশ্ন, প্রাপ্য হিসাব ব্যবসায়ের কোন ধরনের সম্পদ? তরল সম্পদ, স্থায়ী সম্পদ, ভুয়া সম্পদ, অদৃশ্য সম্পদ। তরল সম্পদ। যদিও চলতি সম্পদ আর তরল সম্পদ যদি থাকতো তাহলে তো কনফিউশন হতো, তাই না? কিন্তু তরল সম্পদ থাকলে চলতি সম্পদ অপশন থাকবে না, কারণ এটি চলতি সম্পদের, তরল সম্পদ কিন্তু চলতি সম্পদের অংশ। যদিও তরল সম্পদ আর চলতি সম্পদে এক না, কারণ তরল সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাই এটাকে প্রাপ্য হিসাবে তরল সম্পদ বা চলতি সম্পদের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, ব্যবসায়িক প্রাপ্য সমূহ হচ্ছে, যশোর বোর্ড 19 সালে এসেছিল। প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট 1 আর 3, 1 আর 2 সরি, প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রাপ্য সূত্র হবে না কেন? না, প্রাপ্য সূত্র প্রাপ্য হিসাবের মধ্যে পড়ে না। প্রাপ্য হিসাব বলতে বোঝায় প্রাপ্য বিল প্রাপ্য হিসাবের মতো, প্রাপ্য হিসাবের মতো। তাই ব্যবসায়ের যে ব্যবসায়িক প্রাপ্য সমূহ বলতে বোঝায় প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট, মানে প্রাপ্য বিল। সেটি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, প্রাপ্য হিসাবের মূল উৎস কোনটি? প্রাপ্য হিসাব সাধারণত সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে। প্রাপ্য হিসাব তৈরি হয় ধারে বিক্রয় থেকে। তা প্রাপ্য হিসাবের মূল উৎস হচ্ছে বাকিতে বিক্রয়, কারণ বাকিতে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় বা দেনাদারের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, প্রাপ্য হিসাব সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে, বাকিতে সেবা প্রদানের মাধ্যমে, প্রাপ্য সুদের মাধ্যমে। তো প্রাপ্য সুদের মাধ্যমে হবে না, প্রাপ্য সুদের জন্য আমরা প্রাপ্য হিসাব ডেবিট করি না। প্রাপ্য হিসাব সাধারণত ডেবিট হয় এই ধারে বিক্রয় করলে আর বাকিতে সেবা প্রদানের মাধ্যমে। 1 আর 2 সঠিক। যশোর বোর্ডে প্রশ্নটি এসেছিল 2016 সালে। সরাসরি অবলোপন পদ্ধতিতে প্রাপ্য হিসাব কোন মূল্য প্রদর্শন করা হয়? এই আদায়যোগ্য মূল্য। অর্থাৎ আমরা যখন দেনাদার থেকে অনাদায় পাওনা বিয়োগ করে যে টাকাটা পাই তাকে নিট আদায়যোগ্য মূল্য বলে। তাই আদায়যোগ্য মূল্যের নির্ণয়ের সময় অনাদায় পাওনা অবলোপন বিয়োগ করতে হয়, বাদ দিতে হয়। নোটিং চার্জ কি? নোটিং চার্জ হচ্ছে প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ। নোটিং চার্জটা সম্পর্কে আরেকটু কথা বলি। অনেক সময় একটা প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যান হয়, তাহলে সেটি নিয়ে আমরা অনেক সময় এই নোটারি পাবলিকের কাছে যাই, উকিলের কাছে যাই। উকিলের কাছে যেয়ে সেটা নোটারি পাবলিক করে নেয় আইনগত বৈধতা পাওয়ার জন্য। সে উকিলকে যে ফি দিতে হয়, সে খরচটার নাম হচ্ছে নোটিং চার্জ। এটা এই যে যশোর বোর্ড 17 সালে এসেছিল, সিলেট বোর্ড 19 সালে প্রশ্নটি এসেছিল। পরে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় কিসের দ্বারা? ধারে বিক্রয়ের মাধ্যমে, সেবা প্রদানের মাধ্যমে, এই দুটার মাধ্যমে। অর্থ ধার দেওয়ার মাধ্যমে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় না। অর্থ ধার দিলে প্রদত্ত ঋণ বলে, তাকে প্রাপ্য হিসাব বলে না। পরের প্রশ্ন, প্রাপ্য হিসাবে নগদ বার্তা দেয়া হয় কারণ দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য। নগদ বার্তা কি? অনেক সময় আমরা টাকা আদায় করার জন্য কিছু ছাড় দিই, দ্রুত পরিশোধ করার জন্য উৎসাহিত করি, কিছু ছাড় দিই, ডিসকাউন্ট দিই, ওটাকে বলা হয় নগদ বার্তা। নগদ বার্তা আবার অনেক সময় আমরা টাকা পরিশোধ করার সময় কম দিই, সেটা নগদ বার্তা। পরের প্রশ্ন, আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্য দেখানো হয়? নিট আদায়যোগ্য মূল্য, তাই না? নিট আদায়যোগ্য মূল্য। আচ্ছা, নিট আদায়যোগ্য মূল্য কাকে বলে?
দেনাদার থেকে অনাদায় পাওনা বিয়োগ করব, নতুন অনাদায় পাওনা বিয়োগ করব, অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করব, নতুন গুলা বিয়োগ হবে। বিয়োগ করে যে টাকা পায় তাকে বলে নেট আদায়যোগ্য মূল্য। সেটাই আমরা নেট আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে লিখি। পরের প্রশ্ন লক্ষ্য করি, সরি একটু ব্যাকে যাই। কোনটি বাট্টা করা যায়? প্রতিশ্রুতিপত্র। আচ্ছা, প্রতিশ্রুতিপত্র বলতে বোঝায় সাধারণত প্রাপ্য বিলের মতো। প্রতিশ্রুতি পত্রটা হচ্ছে প্রাপ্য বিলের মতো। প্রাপ্য বিল যেমন বাট্টা করা যায়, প্রতিশ্রুতিপত্র বাট্টা করা যায়। যে পত্রের টাকা আমি ভবিষ্যতে পাবো তাকে প্রাপ্য বিল বা প্রতিশ্রুতিপত্র বলে। এখানে দারুণ একটি প্রশ্ন, বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। 1 মার্চ 2016 সালে 90 দিন মেয়াদী একটি প্রদেয় বিলের স্বীকৃতি দেয়া হয়। নোটটির মেয়াদ পূর্তির তারিখ কত? ভালো করে লক্ষ্য করি, নোটটির মেয়াদ পূর্তির তারিখ কিভাবে নির্ণয় করবো? 90 দিন কাউন্ট হবে 1 মার্চ থেকে। আচ্ছা, 1 মার্চ মাস থেকে মার্চ মাসের একদিন চলে যাচ্ছে, 31 দিনের মধ্যে 30 দিন থাকে, তাহলে মার্চ মাসের 30 দিন, এপ্রিল মাসের 30 দিন, মে মাসের 30 দিন, মোট 90 দিন হচ্ছে। তাহলে মে 31 তারিখে এই 90 দিন পূর্ণ হবে, মেয়াদ পূর্তির তারিখ। ভালো করে লক্ষ্য করি, এটা কিন্তু অ্যাডমিশনেও আসে, ভর্তি পরীক্ষাতেও আসে। যদি দিন থাকে তাহলে আমরা যে মাসে বিলটা আমাদের প্রস্তুত স্বীকৃতি হবে ওই তারিখ বাদ যাবে। যেমন মার্চ 1 তারিখ, একদিন বাদ যাবে। মার্চ 2 তারিখ হলে 2 দিন বাদ যেত, তাহলে মার্চ মাসে 31 দিনে একদিন বাদ দিলে 30 দিন থাকে। এপ্রিল মাস 30 দিনে, 30 আর 30 কত? 60। আর কয়দিন লাগে 90 দিন পূর্ণ হতে? 30 দিন। তাই মে মাসে 30 তারিখে হবে এই মেয়াদ পূর্তির তারিখ। পরের প্রশ্ন, 2022 সালে 1 জানুয়ারি তারিখে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 1800, অনেক এটি পুরাতন। অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ, অনাদায় পাওনার পরিমাণ 700 প্রকৃত। অনাদায় পাওনা সঞ্চিতি 550 টাকা বৃদ্ধি করতে হবে। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত? দারুণ একটি প্রশ্ন। বলছে আমাদের অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 1800 আর বলছে 550 টাকা বাড়াতে হবে। তাহলে অনাদায় পাওনা সঞ্চিতি যেটি ছিল তার সাথে 550 টাকা বৃদ্ধি করে 2350 টাকা নতুন হবে। ভালো করে লক্ষ্য করি, অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতন ছিল 1800 জানুয়ারি 1 তারিখে, ওইটার সাথে যেটি বৃদ্ধি করতে বলেছে ওটা যোগ হবে, যোগ করে নতুন হবে 2350। পরের প্রশ্ন, 2025 সালে 1 জানুয়ারি তারিখে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 2350 আর অনাদায় পাওনা সঞ্চিতি 400 টাকা কমাতে হবে। তার অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল 2350, এখন 400 টাকা যদি কমাতে বলে 400 টাকা মাইনাস করে 1950 টাকা হবে। কমাতে বললে বিয়োগ হবে, বিয়োগ করে নতুন হবে। আর বাড়াতে বললে ওই নতুন ওইটার সাথে যোগ হবে। এখন অনাদায় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে এখানে একটা কথা বলা আছে, অনাদায় পাওনার পরিমাণ ছিল 850, না এটার সাথে অনাদায় পাওনা সঞ্চিতির সম্পর্ক নাই। যদি পার্সেন্টেজ কাটতে বলতো তাহলে বিয়োগ করে করতাম, পরে আমি দেখাবো আর একটা অঙ্ক হয়তো বা আছে। এখানে বলেছি অনাদায় পাওনার সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 2350 আর কমাতে হবে 400, তাহলে নতুন হবে ওই 400 বিয়োগ করে যেটা সেটা 1950। পরের প্রশ্ন, 2018 সালে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ 1500 টাকা, প্রাপ্য হিসাবে 41,500 টাকা আর প্রাপ্য হিসাবের 2000 টাকা আদায়যোগ্য নয়। অলিখিত অনাদায় পাওনা ছিল 2000 টাকা আর প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। খুব ভালো করে লক্ষ্য করি, প্রাপ্য হিসাব ছিল কত? 41,500, প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করতে হবে। এখন এই 10% 41,500 উপর ধরা যাবে না, কার উপরে ধরবো? এই যে অলিখিত অনাদায় পাওনা যেটা আছে 2000 টাকা, 41,500 থেকে 2000 টাকা বিয়োগ করলে সম্ভবত 39,500 টাকা থাকে, তার উপরে 10% হবে। এই ক নাম্বার মনে হয় সঠিক, ক নাম্বারটা সঠিক। 41,500 থেকে 2000 অনাদায় পাওনা নতুন যেটা অলিখিত, এটা বিয়োগ করে যা থাকবে তার উপরে 10%। খেয়াল রাখতে হবে বিষয়টা, অলিখিতটা বাদ যাবে, এই যে হলুদ কালার করে রেখেছি। পরের প্রশ্ন, সুজন ট্রেডার্স এর উদ্বৃত্ত ছিল নিম্নরূপ, অনাদায় পাওনার পরিমাণ 8,000 আর প্রাপ্য হিসাবের পরিমাণ 4,000 টাকা হিসাবভুক্ত করতে হবে। তার মানে কি আমাদের অনাদায় পাওনার পরিমাণ এখানেও একটা আছে, এখানেও একটা আছে,
তাহলে আমরা এই যে প্রাপ্য হিসাব আছে 1,20,000, এটার উপরে 5% মনে হচ্ছে হিসাব করতে হবে না, ওইটার উপরে হিসাব করা যাবে না। হিসাব করতে হবে এই যে এখানে বলেছে না, অনাদায় পাওনা আরো 4,000 টাকা অনাদায় পাওনা হিসাবভুক্ত করতে হবে। তাহলে এই 4,000 টাকা, এই 1,20,000 থেকে এই 4,000 টাকা বাদ দিয়ে যা থাকে 1,16,000, এই 1,16,000 উপরে 5% হিসাব করে যেটা হয় সেটা হবে। সম্ভবত এটা উত্তর হবে। আমি আবারও বলছি, দেনাদার ছিল 1,20,000, সেখান থেকে প্রাপ্য হিসাবের অনাদায় পাওনা যেটা আরো হিসাবভুক্ত করতে হবে বলেছে, 1,20,000 থেকে এই 4,000 বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা থাকবে তার উপরে 5% হিসাব করতে হবে। অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে অনাদায় পাওনা 8,000 বিয়োগ করবো না কেন? না, অনাদায় পাওনা 8,000 বিয়োগ হবে না, কারণ ওটা লিখিত। কিছু না বলা থাকলে সেটা লিখিত ধরতে হবে, ওটা বিয়োগ করা হয়েছে তাই ওটার বিয়োগ করতে হবে না। হিসাবভুক্ত করতে হবে যে অনাদায় পাওনা, এটার সাথে সেটা বিয়োগ করে 5% কাটতে হবে, এত টাকা হবে। পরের প্রশ্ন, 2018 সালের অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 2,500, চলতি বছরের অসমন্বিত অনাদায় পাওনা। অসমন্বিত অনাদায় পাওনা মানে কি? অনাদায় পাওনা দেনাদার থেকে বিয়োগ করে যা হবে তার উপর পার্সেন্টেজ হবে। এটা কিন্তু অনেক শিক্ষার্থী অনেক সময় ভুল করে। কি ভুল করে? আমরা যখন দেনাদারের উপর পার্সেন্টেজ কাটি তখন এই যে অনাদায় পাওনা এখানে একটা আছে, আবার অনাদায় পাওনা আরো থাকতে পারে, কিন্তু কোনটা বাদ দিব আর কোনটা বাদ দিব না পার্সেন্টেজ কাটার সময় সেটা একটা বিষয়। এখানে বলেছে অসমন্বিত অনাদায় পাওনা, তার মানে কি সমন্বয় করা হয়নি দেনাদারের সাথে। তাই এই যে প্রাপ্য হিসাব ছিল 50,000, 50,000, এখান থেকে এটা বিয়োগ করে যা থাকে তার উপর 10% কাটলে সম্ভবত এটা হবে। এই যে ভবিষ্যৎ ব্যবস্থা করতে হবে, ওটা থেকে বিয়োগ করে যত টাকা হবে তার উপরে কাটতে হবে। 5,000, 5020, এটা হবে না, এটা না। এটা বলছে আয় বিবরণীতে অনাদায় পাওনা পরিমাণ খরচ বাবদ কত টাকা হিসাবভুক্ত হবে। এটা ওই প্রশ্ন চাইনি, আমি যেটা বললাম ওইটা ঠিক আছে। এখান থেকে এটা বিয়োগ করে যা থাকবে সেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তা আমাদের যোগ বিয়োগ করে যে টাকাটা হবে সেটা লিখতে হবে। এই যে বলছেন আয় বিবরণীতে কত টাকা হিসাবভুক্ত হবে, এই যে হিসাব নিয়ম করতে হবে 2,800 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ কেটে যেটা হচ্ছে সেইটা মাইনাস এই 2,500 যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা পাবো। নিম্নে একটি রেওয়ামিল দেওয়া আছে, প্রাপ্য হিসাবে এত সব দেওয়া আছে, অলিখিত অনাদায় পাওনা মানে কি? তাহলে প্রাপ্য হিসাব যা আছে সেখান থেকে অলিখিত অনাদায় পাওনা বাদ দিয়ে 10% হিসাব করে যেটা হবে সেটা হবে উত্তর, এটা হবে। ভালো করে লক্ষ্য করি, 75,000 ছিল, 75,000 থেকে অলিখিত অনাদায় পাওনা যেটা 4,000, ওটা বিয়োগ করবো, বিয়োগ করে 10% কেটে এটা হবে, বিয়োগ করে 10% কাটতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 70টার উপরে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব টোটাল এই অধ্যায়ে যা আছে, সেজন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তা নাহলে শেষ করতে পারবো না, এমনি অনেক সময় লাগবে। টোটাল অধ্যায়ের আজকে একটা ক্লাসে আমি শেষ করে দেবো এই অধ্যায় যত এমসিকিউ আছে, সেজন্য একটু সময় লাগবে প্লিজ। 2016 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা পরিমাণ ছিল 800, এটা লেখা আছে, আর দেনাদারের পরিমাণ এত, 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হলে নতুন কত, তাই না? তো নতুন আমাদের ওই যে 60,000 টাকা আছে না, এই 60,000 টাকা আছে, এটা সরাসরি 5% হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 60,000 টাকা থেকে এই 800 টাকা কেন বিয়োগ হলো না, এটা তো অনাদায়ী পাওনার পরিমাণ বলেছে। হ্যাঁ, বিয়োগ হতো যদি বলতো অলিখিত অনাদায়ী পাওনা, অথবা অসম্বন্ধিত অনাদায়ী পাওনা, অথবা অনাদায়ী পাওনা এত টাকা হিসাবভুক্ত করতে হবে, এরকম কথা যদি লেখা থাকতো তাহলে 60,000 থেকে 800 বিয়োগ করে যা থাকে তার উপরে 5% আমরা কাউন্ট করতাম। কিন্তু এখন সেই কথা বলেনি, তাই এই 800 টাকা এর সাথে বিয়োগ করা হয়েছে ধরে সরাসরি এই 60,000 টাকার উপরে 5% কেটে যেটা হবে সেটা খেয়াল রাখবো বিষয়টা। পরের প্রশ্ন, এটি উদ্দীপক নির্ভর প্রশ্ন। এই যে ময়মনসিংহ বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছিল, ভালো করে লক্ষ্য করি। মৌনতা ট্রেডার্সে 2020 সালে 1 জানুয়ারি তারিখে সঞ্চিতি পরিমাণ ছিল 10,000, এটা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাবের পরিমাণ 3,20,000, অলিখিত অনাদায় পাওনা 20,000। তার মানে কি এই 3 লাখ থেকে 20,000 বিয়োগ করে যা হবে তার উপরে এই 5% হিসাব করতে হবে। ভালো করে লক্ষ্য করি, 3,20,000 টাকা দেনাদার ছিল, সেখান থেকে অলিখিত অনাদায় পাওনা কত? অলিখিত মানে কি? বাদ দেওয়া হয়নি দেনাদার থেকে, তা এই দেনাদার থেকে এটা বিয়োগ করে 3 লাখ থাকে, তার উপরে 5%, 15,000 টাকা উত্তর হবে সম্ভবত।
এই উদ্দীপকের আলোকে সম্ভবত আরেকটা প্রশ্ন থাকবে, কারণ একটা উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন থাকে। এই যে বিশদায় বিবরণীতে অনাদায়ী পাওনা বাবদ কত টাকা লিখতে হবে। বিশদায় বিবরণীতে কিভাবে লিখবো? অনাদায়ী পাওনা 20,000, ওই যে অলিখিত অনাদায়ী পাওনা যেটি ছিল, যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 15,000, কিছুক্ষণ আগে পার্সেন্টেজ কেটে বের করলাম, বাদ পুরাতন 10,000 প্রশ্ন দেওয়া ছিল। তাহলে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, আয় বিবরণীতে আমরা যেভাবে লিখি যোগ বিয়োগ করে আমরা পাবো 25,000, 25,000, এটা উত্তর হবে। পরের প্রশ্নে যাই, কোনটি কন্ট্রাস্ট সম্পত্তি? দারুণ একটি আইটেম, তাই না? কোনটা কন্ট্রাস্ট সম্পত্তি? অনাদায়ী পাওনার সঞ্চিতি। অনাদায়ী পাওনার সঞ্চিতি কোন জাতীয় হিসাব যদি প্রশ্ন করা হয়, এটি আয় ব্যয় সম্পদ না দায়? এটি একটি কন্ট্রাস্ট সম্পত্তি, বিপরীত সম্পত্তি বলা হয়। পুঞ্জীভূত অবচয়, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এগুলি হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা তহবিল তৈরি করি, সেজন্য এগুলাকে বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পত্তি বলে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। অনেক শিক্ষার্থী মনে করতে পারে কন্ট্রা সম্পত্তিতে জীবন নাম শুনিনি, এটা কি পরীক্ষায় আসবে কিনা? ওই যে এসছে তো পরীক্ষায়, ঢাকা বোর্ড 2019 সালে। কন্ট্রা সম্পত্তি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয়, এগুলো কিন্তু কন্ট্রা সম্পত্তি জাতীয় হিসাব। বিষয়টি মনে রাখবো, বিপরীত সম্পদে বলা হয় এগুলিকে। যাই হোক, যাই, সমস্যা নেই। আবার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। এখানে বলেছে অনাদায়ী পাওনার সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। অনাদায়ী পাওনার সঞ্চিতির শুরুতে কত ছিল? 4,000, আর এখানে বলেছে 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। 2,000 টাকা বৃদ্ধি করতে হবে আর 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, ওটা এক কথা, সেম কথা। অর্থাৎ আমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতি প্রথমে শুরুতে ছিল 4,000, তার সাথে 2,000 নতুন বৃদ্ধি করে হবে 6,000। 6,000 টাকা নতুন, এই যে আমি দেখিয়ে দিয়েছি, 4,000 আর 2,000 যোগ করে 6,000 টাকা উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ডে এসেছে। এই প্রশ্নটা আমি খেয়াল করেছি, তোমরা আজকে আলোচনা করবো, দেখবা আরো কয়েকবার এই প্রশ্নটা এসেছে, সেম প্রশ্ন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনাদায়ী পাওনার পরিমাণ 5,000, এটা কিছু হবে না। না, যেহেতু আমাদের বলেছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ কত, তাই সরাসরি বলেছে এত টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, পার্সেন্টেজ বলেনি। সেজন্য আমাদের অনাদায়ী পাওনার পরিমাণ কোনো প্রভাব পড়বে না নতুনটা তৈরি করার সময়। শুধুমাত্র অনাদায়ী পাওনার সঞ্চিতি আগে ছিল 4,000, 2,000 টাকা বৃদ্ধি পেয়ে হলো 6,000, শেষ। এটাই উত্তর, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। হ্যাঁ, এখন যদি বলি আয় বিবরণীতে কত টাকা বসবে, তখন আবার লিখবো অনাদায়ী পাওনা 5,000 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 মাইনাস পুরাতন 4,000। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আয় বিবরণীতে আমরা যেভাবে লিখি, এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখার চেষ্টা করব। যাই পরেরটাই, আয়, এই যে আয় ব্যয় হিসাবে, আয় ব্যয় বিবরণী, প্রকৃতপক্ষে আয় ব্যয় হিসাবে না, আয় বিবরণী বলতে হয়। যাই হোক, ভুল লেখে নিয়ে ওরকম লেখা যায়, কিন্তু না লেখাই ভালো। এখানে উচিত ছিল আয় বিবরণী লেখা, বোর্ডের প্রশ্ন, আমি তোর কারেকশন করতে পারবো না। আয় বিবরণীতে কত টাকা খরচ হিসেবে দেখাতে হবে, এই যে কিছুক্ষণ আগে বললাম অনাদায়ী পাওনা 5,000 অঙ্কের মধ্যে ছিল, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000, কিছুক্ষণ আগে ওই যে বের করলাম 4,000 এর সাথে 2,000 যোগ করে নতুন, মাইনাস পুরাতন 4,000। বছরের শুরুতে যেটা থাকে সেটা পুরাতন, যোগ বিয়োগ করে হবে 7,000। 7,000 উত্তর, সহজ। একটু কেয়ারফুলি। ও আরেকটা বিষয়, এই যে আমি আজকে যে এমসিকিউ গুলা দেখাচ্ছি, এই এমসিকিউ গুলোর সাথে কিন্তু, যদিও এটা অনাদায়ী পাওনা সম্পর্কিত, অনাদায়ী পাওনার সঞ্চিতি সম্পর্কিত, প্রাপ্য হিসাব সম্পর্কিত, কিন্তু এগুলি আর্থিক অবস্থার বিবরণী এবং আর্থিক বিবরণী নামে যে অধ্যায় আছে, নবম অধ্যায়, ওটার সাথেও মিল আছে, ওখানেও এই ধরনের প্রশ্ন আসে, তাই আমরা একটু খেয়াল রাখবো ঠিক মতো। পরের প্রশ্নে যাই, রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল, অনাদায়ী পাওনার সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। দ্বারা যদি বৃদ্ধি করতে হয়, আগে অনাদায়ী পাওনার সঞ্চিতি যা ছিল তার সাথে যোগ করে যেটা সেটা নতুন, একেবারে সহজ কথা। যদি বলে এত টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, আগে যেটা ছিল তার সাথে এটা যোগ করে নতুন, খেয়াল রাখবো বিষয়টা। তার মানে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কত, এই দুটো যোগ করে 13,000, 13,000, এই যে আমি যোগ করে দেখিয়ে দিয়েছি ব্যাখ্যাকারে দেখিয়ে দিয়েছি। পরীক্ষার হলে তো আর এরকম থাকবে না, তাই না? ব্যাখ্যাকারে উত্তর দেওয়া থাকবে না, তখন তো আমাদের অবশ্যই বুঝিয়ে করতে হবে। এখানে কিন্তু 8,000 এর সাথে 3,000 বিয়োগ, 8,000 এর সাথে 5,000 বিয়োগ করে 3,000 হয়, 3,000ও কিন্তু দেওয়া আছে, আবার এই 5,000 উত্তর দেওয়া আছে, 8,000ও দেওয়া আছে, সব রকম দেওয়া আছে, তাই একটু বুঝে উত্তর দিতে হবে।
পরে 26 নম্বর প্রশ্ন কি বলে, এখানে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন। প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। কি বলেছে প্রশ্ন লক্ষ্য করি। প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত 2 লক্ষ টাকা, 2018 সালের মোট বিক্রয় এত টাকা, ধারে বিক্রয়ের এত টাকা, ও বিক্রয় ফেরত এত টাকা, তাই না? ধারে বিক্রয়ের ধারে বিক্রয়ের মোট বিক্রয়ের 80%। ভালো করে লক্ষ্য করি, মোট বিক্রয় কত? এই 10 লাখ। আর ধারে যে কিনেছিলাম সেটা ফেরত দিয়েছি 20,000। আবার বলছে মোট বিক্রয় যা ছিল তার 80% হয়েছে ধারে। তার মানে কি 10 লক্ষ টাকা মোট বিক্রয় হলে 10 লক্ষ টাকার 80% 8 লক্ষ টাকা ধারে। সেই 8 লক্ষ থেকে আমাদের কিভাবে হিসেব হবে, এই যে উপরে 10 লক্ষর 80%, সেখান থেকে 20,000 বিয়োগ হবে। বিয়োগ হয়ে কত হয়? 7,80,000 না কত যেন হয়। তার উপরে 2% হিসেব করতে হবে, যেটা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 15,600। আরেকবার বলি বিষয়টা, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এত কিছু আছে, এইগুলো কিছু হবে না। না, আমাদের যেহেতু যে 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে নেট ধারে বিক্রয়ের। তার মানে কি ধারে বিক্রয় হচ্ছে 10 লক্ষ 80%, 8 লক্ষ টাকা। সেখান থেকে 20,000 বিয়োগ করে নেট ধারে বিক্রয় থাকবে। তার উপরে ট্রেডার্স এর প্রাপ্যের উপর 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হলে বিবরণীতে কি বলছে? আমরা যে প্রাপ্য হিসাব, আচ্ছা ওই যে উদ্বৃত্তটা দেখে আসি একটু, আমি একটু যাই ওখানে দেখে আসি, ওখানে দেখি প্রাপ্য হিসাব কত ছিল। এখানে প্রাপ্য হিসাব ছিল 2 লাখ। 2 লাখের সাথে ধারে বিক্রয় আবার 8 লাখ, 7,80,000 যোগ করে যা হবে তার উপরে যদি আমরা পার্সেন্টেজ কাটি, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু বেড়ে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি বেড়ে গেলে নেট সম্পদ কমে, তাই না? কিন্তু বলছে যে আমরা যদি প্রাপ্য হিসাবের উপর ধরতাম 2%, তাহলে কি হতো? তাহলে মালিকানা সত্ত্ব এবং সম্পদ দুইটাই বৃদ্ধি পাবে। কারণ আমরা প্রাপ্য হিসাব যেটি ছিল ওটির উপরে ধরলে কম হতো, পার্সেন্টেজটা কম হতো, তাই না? আচ্ছা আরেকবার যাই, আমি একটু ব্যাকে যাই, দেখি কি প্রশ্নটা পড়ি ভালো করে। আচ্ছা, এইখানে দেনাদার ছিল কত? 2 লাখ। 2 লাখের উপর যদি আমরা 2 লাখের উপরে যদি আমাদের 2% কাটতে বলে, তাহলে যদি আমাদের পার্সেন্টেজ কম হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কম হবে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কম হলে আমাদের সম্পদ বেশি থাকবে, মালিকানা সত্ত্ব বেশি থাকবে। সেজন্য এখানে প্রশ্ন বলেছিল প্রাপ্য হিসাবের উপরে যদি পার্সেন্টেজ অনাদায়ী পাওনা সঞ্চিতি না করার সিদ্ধান্ত নিলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে, তাই না? এই প্রশ্নটা আরেকবার পড়ি তো, কি বলেছে? 27 নম্বর প্রশ্ন। এখানে বলেছে শফি ট্রেডার্সের প্রাপ্য হিসাবের উপর 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য না করার সিদ্ধান্ত হলো। না করা প্রাপ্য হিসাব তো বেশি হবে, কারণ ধারে বিক্রয়টা প্রাপ্য হিসাব ছিল অলরেডি 2 লাখ। 2 লাখের সাথে ধারে বিক্রয় 7,80,000 যোগ করে প্রাপ্য হিসাবটা বেশি হয়ে যাবে। বেশির উপরে যদি পার্সেন্টেজ কাটি তাহলে তো আমার সম্পদ কমবে। কিন্তু আমি যদি ওইটা সিদ্ধান্ত না নিয়ে যদি বিক্রয়ের উপর কাটি, তাহলে কিন্তু কম পার্সেন্টেজ হবে, পরিমাণটা কম হবে। কম হলে মালিকানাও কমে বৃদ্ধি পায়, সম্পদও বৃদ্ধি পায়, মালিকানাও বৃদ্ধি থাকবে, সম্পদও বৃদ্ধি থাকবে। এই প্রশ্নটা না করাটা ওইটা আমি খেয়াল করি নাই, প্রথমে হয়েছিল মনে হয় করার সিদ্ধান্ত করি। যাই হোক, লক্ষ্য করি অনাদায়ী পাওনা কেন সৃষ্টি করা হয়। আর্থিক অবস্থা মহাজন, এটাই যে এটা আর্থিক অনটন এবং দেউলিয়াপনার কারণে। ভবিষ্যতে যদি আমাদের আর্থিক অনটন না হয় বা ভবিষ্যতে কোম্পানি যদি টিকে থাকে, রক্ষণশীল প্রথা অনুযায়ী আমরা এটা করে থাকি সাধারণত। দেউলিয়াপনা যদি না হয়, দেউলিয়াপনা মানে কি? ব্যবসা যদি অনাদায়ী পাওনা আমরা এই হিসাবভুক্ত না করি, অনেক সময় দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া হয়ে যায় মানে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অনাদায়ী পাওনা দেনা সৃষ্টির ফলে সম্পদ হ্রাস পায়, কথা সত্য। মালিকানা হ্রাস পায়, সম্পদ হ্রাস, মালিকানা হ্রাস, 1 আর 3 সঠিক। অনাদায়ী পাওনা সৃষ্টি হলে দেনাদার থেকে বিয়োগ করি, আবার ওদিকে নিট লাভ থেকে বিয়োগ করি। নিট লাভ কমলে মালিকানা কমে আর সম্পদ কমে। আর উদ্দীপক নির্ভর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছিল। প্রাপ্য হিসাবের পরিমাণ এত টাকা, উক্ত ধারে বিক্রয় এত টাকা, প্রাপ্য হিসাবের প্রাপ্তি এত টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 10%। ভালো করে লক্ষ্য করি, তাহলে এটার সাথে ধারে বিক্রয় যোগ হবে। 1,40,000 থেকে 60,000 বিয়োগ করে কত হয়? মনে হয় 80,000, তার 10%। এই যে এই ধারে বিক্রয় আর প্রাপ্য হিসাব দুটো যোগ হবে, যোগে যেটা নগদে পেয়েছি ওটা বাদ যাবে।
বাদ যোগ বিয়োগ করে নিট প্রাপ্য হিসাব পাবো। সে নিট প্রাপ্য হিসাবের উপর 10% ধরলে 8,000 হয়। আবারও লক্ষ্য করি, ও দেনদারের সাথে ধারে বিক্রয় যোগ, দেনদারের কাছ থেকে যেটা পেয়েছে এটা বিয়োগ, যোগ বিয়োগ করে একটা টাকা পাবো না, তার উপরে 10%, 80,000, 8,000 টাকা হবে। 80,000-এর 10% যোগ বিয়োগ করে 80,000 হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে। আজকে সন্ধ্যাবেলায় আমি নামাজ পড়ে আসলাম, যে ফ্রি টাইম ছিল, তো ভাবলাম একটু লাইভে যাই। একসাথে লাইভের সাথে সাথে রেকর্ডও করতেছি, যাতে ভবিষ্যতে আবার এটা আমি বিশেষ করে আপলোড করতে পারি। তো লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত নিট প্রাপ্য হিসাবে পরিমাণ কত। তো আমরা ওইখানে ওই যে 80,000 থেকে আবার ওই 10% বিয়োগ হবে। এই যে আমাদের 50,000 দেনাদার ছিল, তার সাথে কি 90,000 ধারে বিক্রয় যোগ, 60,000 নগদ পেয়েছি সেটার যোগ, সেটা বিয়োগ, নগদ যেহেতু পাওয়া গেছে দেনাদার কমে গেছে, আর ওই যে 8,000 কিছুক্ষণ আগে বের করলাম পার্সেন্টেজ কেটে, ওটাও কিন্তু বিয়োগ হবে, কারণ প্রাপ্য হিসাব থেকে অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ হয়। উত্তর হবে 72,000 টাকা। পরের প্রশ্ন লক্ষ্য করি, সন্দেহজনক পাওনা সঞ্চিতির প্রকৃত কি? বিপরীত সম্পত্তি। সন্দেহজনক পাওনা সঞ্চিতি এবং এই আরেকটা কি যেন আছে, পঞ্জীভূত অবচয়, এগুলো কিন্তু বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। অনাদায় পাওনার সঞ্চিতি আরো 2,000 টাকা বৃদ্ধি করতে হবে। এখানে অনাদায় পাওনার সঞ্চিতি ছিল 4,000, আরো 2,000 বৃদ্ধি করলে 4,000 আর 2,000 উত্তর 6,000 হবে। এই যে 4,000 আর 2,000 যোগ করে 6,000 হবে। কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম আমি, এই প্রশ্নটা কয়েকবার এসছে বোর্ডে, এইটাকেও এসেছিল, তাই না? কোন বোর্ডে যেন। পরের প্রশ্ন লক্ষ্য করি, এটা ওই প্রশ্ন। পূর্বের বছরের শুরুতে অনাদায় পাওনার সঞ্চিতির পরিমাণ ছিল কত? 4,000। এখন প্রশ্ন বলছে শুরুতে যদি 7,000 থাকতো, তাহলে পূর্বের তুলনায় আর্থিক অবস্থার বিবরণীর কি পরিবর্তন হতো? পূর্বের যদি 7,000 থাকতো, তাহলে অনাদায় পাওনার সঞ্চিতির পরিমাণ আরো বেড়ে যেত, আর অনাদায় পাওনার সঞ্চিতির পরিমাণ আরো বাড়লে আমাদের মালিকানা সত্ত্ব কি হবে? সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। কিন্তু সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে, এখানে কোনো অপশন নাই। তার মানে কি অপশনে ভুল আছে, সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হচ্ছে সম্পদ কমবে 3,000 টাকা। কারণ আমার 4,000 টাকার পরিবর্তে যদি 7,000 টাকা থাকে, তাহলে দেনাদার আরো 3,000 কমে যাবে, দেনাদার সম্পদ, সম্পদ কমবে আরো 3,000 টাকা। 4,000 টাকার পরিবর্তে যদি 7,000 টাকা হয়। পরের প্রশ্ন, প্রাপ্য হিসাবে যে অর্থ আদায় করার সম্ভাবনা নেই তাকে কি বলে? অনাদায় পাওনা। শত চেষ্টার পরেও যে পরিমাণ টাকা আর দেনাদার থেকে প্রাপ্য হিসাব থেকে পাওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বলে অনাদায় পাওনা। অনাদায় পাওনা সঞ্চিতির আয় বিবরণীতে প্রভাব পড়ে পরিমাণ বৃদ্ধির ফলে কি হয়? আয়, নিট আয় কমে যায়, নিট আয় হ্রাস পায়। বলছে অনাদায় পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে লিখলে কি হয়? অনাদায় পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে লিখলে নিট লাভ কমে যাবে, কারণ এটা তো আমরা ব্যয় হিসাবে দেখাই, তাই না? আয় বিবরণীতে আমরা অনাদায় পাওনার পরিমাণটা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই, তো সেখানে লিখলে তো নিট লাভ কমে যাবে, তাই উত্তর হবে নিট লাভ হ্রাস পাবে। বরিশাল বোর্ডে প্রশ্নটি এসেছিল। অনাদায় পাওনা ধার্য না করা হলে নিট মুনাফা অতিরিক্ত দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। অনাদায় পাওনা যদি না ধরি, তাহলে আমার সম্পদও বেশি থাকবে, নিট লাভও বেশি থাকবে। আর অনাদায় পাওনা যদি ধরি, অতিরিক্ত ধরি, তাহলে নিট লাভও কম থাকবে, সম্পদও কম থাকবে। সেজন্য বলছে অনাদায় পাওনা সঞ্চিতি না ধরা হলে আমরা দেনাদার থেকেও বিয়োগ করলাম না, নিট লাভও থেকেও বিয়োগ করলাম না। তার মানে কি নিট লাভও অতিরিক্ত থাকবে, সম্পত্তি অতিরিক্ত থাকবে। 1 আর 3 সঠিক। অনাদায় পাওনা প্রভাবিত করে আয় বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে, প্রাপ্য হিসাবকে, তিনটাই সঠিক। অনাদায় পাওনা প্রাপ্য হিসাব থেকেও বাদ দিই, প্রাপ্য হিসাবকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে দেখায়, আবার অনাদায় পাওনাকে আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে লিখি, তার মানে তিনটাই সঠিক, তিনটাই সঠিক। আবার একটি দিনাজপুর বোর্ড 19 সালে প্রশ্নটি এসেছিল, সমাপনী প্রাপ্য হিসাবের পরিমাণ 80,000, অলিখিত অনাদায় পাওনা এত, তাহলে এই প্রাপ্য হিসাব থেকে অলিখিত অনাদায় পাওনা 2,000 বিয়োগ করে যা হয় 78,000, তার উপরে 5%, এটা হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে প্রাপ্য হিসাব 50,000 ছিল,
সেখানে সরি প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত ছিল? 50,000। সমাপনী প্রাপ্য হিসাব কত? 8,000। এখন কোন প্রাপ্য হিসাব ধরে হিসাব করবো আমরা? সমাপনীটা ধরে। এই প্রারম্ভিকটা দিছে প্যাচ লাগানোর জন্য, ওটা কোনো আসবে না, হিসাবেই আসবে না প্রারম্ভিকটা। কারণ আমি যখন সমাপনী প্রাপ্য হিসাব নির্ণয় করেছি খতিয়ানের, এর মধ্যে কিন্তু ইনডাইরেক্টলি প্রারম্ভিক প্রাপ্য হিসাবটা আছে, ওইটা আর হিসাবে আসবে না। তাহলে কি হবে? সমাপনী প্রাপ্য হিসাব থেকে অলিখিত অনাদায় পাওনা 2,000 বিয়োগ করে যা থাকবে তার উপরে 5% হিসাব করতে হবে। অনেক শিক্ষার্থী আবার হয়তো করতে পারে এটা যোগ করে এটা যোগ করে যা হবে সেখান থেকে এটা বিয়োগ করে 5% করবে, এটা কিন্তু হবে না, সেটা খেয়াল রাখবো। বছর শেষে নিট প্রাপ্য হিসাব কত? বছর শেষে নিট প্রাপ্য হিসাব হচ্ছে ওই যে সমাপনী যে দেনাদার, ওখান থেকে অনাদায় পাওনাও বাদ, অনাদায় পাওনা সঞ্চিতিও বাদ। আরো লক্ষ্য করি, আমাদের সমাপনী প্রাপ্য হিসাব যেটি ছিল 31 ডিসেম্বর তারিখে, সেখান থেকে অনাদায় পাওনা নতুনটা বাদ যাবে, যেটি অলিখিত 2,000, এবং পার্সেন্টেজ কেটে যেটা হলো 3,900, কিছুক্ষণ আগে টিক চিহ্ন দিলাম, ওটাও বিয়োগ হবে। বিয়োগ হয়ে যেটা থাকবে 74,100, এটা উত্তর। অবলম্বনকৃত অনাদায় পাওনা আদায়, সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, সবগুলা সঠিক। অনাদায় পাওনা আদায় হলে আয় বৃদ্ধি পায়, নগদ টাকাও বৃদ্ধি পায়, আবার আয় বাড়লে তো মালিকানা বাড়ে, আয় বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলো কিন্তু কনফিউশন আইটেম, তিনটাই সঠিক হচ্ছে, কিন্তু কোনোটাই আবার দুইটা সঠিক হতে পারে যদি অন্য প্রশ্ন থাকে। খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2017 সালে। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন এটি। মামুন এন্টারপ্রাইজের তথ্যাবলী, প্রাপ্য হিসাব অনাদায় পাওনা 15,000, অলিখিত অনাদায় পাওনা 80, অলিখিত বিক্রয় 80,000, বছর শেষে মোট অনাদায় পাওনা 17,000। নিট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হলে বছর শেষে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? এটা খুব খুব কেয়ারফুলি খেয়াল করি, এটা কঠিন আছে একটু তুলনামূলক। অনাদায় পাওনা ছিল কত? 15,000, আর মোট হবে 17,000, তো নতুন 2,000। আবার বলছি, অনাদায় পাওনা ছিল 15,000, মোট হবে 17,000, তো নতুন 2,000। তাহলে আমরা যখন পার্সেন্টেজ নির্ণয় করব, তখন এই প্রাপ্য হিসাব থেকে 2,000 বিয়োগ এই প্রাপ্য হিসাবের সাথে 80,000 যোগ হবে, কারণ ধারে বিক্রয়। তাহলে 1,20,000 আর 80,000 2 লাখ, 2 লাখ থেকে 2,000 বিয়োগ হবে। কেন 2,000 বিয়োগ হবে? অলিখিত অনাদায় পাওনা এখানে 2,000, আগে ছিল 15,000, এখন আছে 17,000, নতুন 2,000, অলিখিত 2,000, ওই 2,000 বিয়োগ করলে আমরা পাবো 1,98,000, তার উপরে 10%। এই যে আমি দেখিয়ে দিয়েছি, এই 1,20,000 প্রাপ্য হিসাব যোগ ধারে বিক্রয় মাইনাস 2,000 নতুন অনাদায় পাওনা, অলিখিত অনাদায় পাওনা, 10% হিসাব করে 19,800 টাকা। প্রশ্নটি একটু কঠিন ছিল, খেয়াল রাখতে হবে ভালো করে। রাজশাহী বোর্ড 2017 সালে প্রশ্নটা এসেছিল। পরের প্রশ্ন, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। এটা আবার আরো প্যাচ লাগাই দিছে, মানে আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করলাম, দেনাদার কত 1,20,000 অঙ্কে দেওয়া আছে, ধারে বিক্রয় কত 80,000, এটা যোগ হবে, অনাদায় পাওনা নতুন কত 2,000, এটা বিয়োগ হবে, 19,800 কিছুক্ষণ আগে পার্সেন্টেজ কেটে বের করলাম অনাদায় পাওনা সঞ্চিতি, এটাও বিয়োগ হবে, অনাদায় পাওনা সঞ্চিতি সবকিছু যোগ বিয়োগ করে যে টাকা থাকবে তার উপরে 5% বাট্টা সঞ্চিতি। একটি বিষয় খেয়াল রাখবো, বাট্টা সঞ্চিতি সবার শেষে ধরতে হয়, বাট্টা সঞ্চিতি সবার শেষে ধরতে দেওয়া 8,910, এটা উত্তর, এটা উত্তর। বাট্টা সঞ্চিতি সবকিছু যোগ বিয়োগ করার পরে ধরতে হয় প্রাপ্য হিসেবের উপর, এটা খেয়াল রাখবো। প্রথমে বাদ যাবে অনাদায় পাওনা, তারপরে বাদ যাবে অনাদায় পাওনা সঞ্চিতি, তারপরে যা থাকবে তার উপর বাট্টা সঞ্চিতি, কেয়ারফুলি। চলতি বছরে অনাদায় পাওনা খরচ বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে? ও, আয় বিবরণীতে অনাদায় পাওনা খরচ লেখার নিয়ম হচ্ছে, অনাদায় পাওনা 15,000 অঙ্কে ছিল, যোগ নতুন অনাদায় পাওনা 2,000, বাদ যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 19,800 কত জানো, বাদ পুরাতন, এই যে দেখিয়ে দিলাম, অনাদায় পাওনা আর নতুন পুরাতন যোগ করে 17,000, তার সাথে অনাদায় পাওনা সঞ্চিতি যোগ, অর্থাৎ অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন 12,000 প্রশ্ন ছিল, যোগ বিয়োগ করে এটা পাবো। আমি আবারও বলি, অনাদায় পাওনা বাবদ আয় বিবরণীতে লেখার নিয়ম হচ্ছে, পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি
বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এবং এই অনাদায় পাওনা নতুন পুরাতন সবই এখানে যোগ হয়, সেই জন্য একবারে আমি অনাদায় পাওনা মোটটা লিখেছি। এটা আর্থিক বিবরণীতেও আছে এই ধরনের আইটেম। উদ্দীপক নির্ভর প্রশ্ন, রাজশাহী বোর্ড 17 সালে এই প্রশ্নটি এসেছিল। এখানে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত 5000 ছিল, অনাদায় পাওনা সঞ্চিতি 2000 টাকা, আর 2000 টাকা ও প্রাপ্য হিসাব 82,000 টাকা। প্রাপ্য হিসাব 2500 টাকা আদায়যোগ্য নয়, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে যা থাকবে তার উপর 5% হিসাব করে যেটা হবে সেটা হবে অনাদায়ী পাওনা। কিন্তু সেখানে এইটা বলেনি, এখানে বলেছে প্রভিশন হিসাবভুক্ত করার পূর্বে, মানে কি প্রভিশন মানে কিন্তু অনাদায় পাওনা সঞ্চিতি। এই যে প্রভিশন কথাটা কিন্তু নতুন লিখেছে, অনেক শিক্ষার্থী হয়তো প্রশ্ন করতে পারে প্রভিশন কি। প্রভিশন হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি একটা নাম, বিকল্প নাম। প্রভিশন বলতে অনাদায় পাওনা সঞ্চিতি রাখার একটা বিকল্প নাম। যে অনাদায় পাওনা প্রভিশন মানে কি অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার আগে প্রাপ্য হিসাব কত, তাহলে এই যে দেনাদার ছিল 82,000, এখান থেকে অলিখিত আদায়যোগ্য নয় যেটি, ওটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে এই পূর্ববর্তী প্রাপ্য হিসাব। এটা থেকে এটা বিয়োগ করে এটা হবে উত্তর। এই যে আমি দেখিয়ে দিয়েছি। আর যদি বলতো নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত, এইটার উপরে 5% কাটতাম। নতুন অনাদায় পাওনা সঞ্চিতির কথা যে কিছুক্ষণ আগে বললাম, ওই যে এই 82,000 থেকে 2500 অনাদায় পাওনা নতুন যেটা আদায়যোগ্য নয়, 2500 বিয়োগ করে 5% কাটলে 3,975 টাকা হবে। ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, কারণ এক ক্লাসে এই অধ্যায় সব আলোচনা করব। কুমিল্লা বোর্ডে এত সালে প্রশ্নটি এসেছিল। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। প্রাপ্য হিসাব কত ছিল? 4 লাখ। সেখান থেকে আদায়যোগ্য নয় যেটা, এখান থেকে বাদ দিলে হবে 3,60,000, তার 5% 18,000 টাকা হবে। এটা সহজ ছিল, এটা থেকে এটা বাদ দিয়ে 5%, যেটা আদায়যোগ্য নয় এটা বিয়োগ করে 5%। সহজ, এটা সহজ। কিছু কঠিন ছিল, আগে চলে গেছে। উদ্দীপকের সম্পদ কমবে 58,000 টাকা, নেট সম্পদ নেট মুনাফা বাড়বে, নেট মুনাফা কমবে। সম্পদ কমবে আর নেট মুনাফা কমবে, নেট মুনাফা আবার বাড়বে কেন? সম্পদ কমবে আর নেট মুনাফা কমবে, অনাদায় পাওনা ধার্যের ফলে সম্পদ কমে নেট মুনাফা কমে, বা সম্পদ কমে মালিকানা কমে। কারণ নেট মুনাফা কমলে মালিকানা সত্ত্ব কমে, আবার নেট মুনাফা বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। মালিকানা সত্ত্বের কথা কিন্তু বলা নাই। অনাদায় পাওনা সঞ্চিতি কোন প্রকৃতির হিসাব? কন্ট্রা সম্পত্তি হিসাব বা বিপরীত সম্পদ। কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। সহজ প্রশ্ন। বিক্রয় এত টাকা, নেট বিক্রয়ের এত % অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। পূর্ববর্তী বছরে অনাদায় পাওনা সঞ্চিতি জের এত টাকা, সমন্বয় পরবর্তী জের কত? এখানে মূলত নিয়ম হচ্ছে এত টাকা, এই যে এত % অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে, তাই না? তাহলে আমাদের আগে অনাদায় পাওনা কত ছিল? 15,000, আর যেটা বৃদ্ধি পাবে ওটা যোগ করে নতুন হবে, সমন্বয় পরবর্তী জের হবে। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার পদ্ধতি হলো প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ অবলম্বন সঞ্চিতি এবং সঞ্চিতি, অর্থাৎ প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি যেটা সরাসরি দেনাদার থেকে বিয়োগ হয়, আর হচ্ছে সঞ্চিতি পদ্ধতি যেটা অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করে রাখা হয়, প্রভিশন রাখা হয়। দুইটা পদ্ধতি, এটা তত্ত্বীয় প্রশ্ন, মনে রাখতে হবে। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। এই যে বরিশাল বোর্ডের 17 সালের আর একটা প্রশ্ন, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? এখানে দেনাদার আছে কত? দেনাদার আছে কত? ও না, দেনাদারের সম্পর্কে বলা নাই। অনাদায় পাওনা সঞ্চিতি আরো বৃদ্ধি করতে হবে 2,000, আগে ছিল 4,000 আর 2,000 6,000। এই প্রশ্নটা আগেও এসেছিল, সেজন্য আমি স্কিপ করে গেলাম, এটা আগেও এসেছিল। এবার কি বলছে? অনাদায় পাওনা সঞ্চিতি শুরুতে ছিল 6,000, আর ব্যবসায়ের অনাদায় পাওনা সঞ্চিতি আরো বৃদ্ধি করতে হবে 2,000, 6,000 আর 2,000 8,000, তাই না? তাহলে আমাদের নতুন কত? বছরের শুরুতে ছিল 4,000, সম্পদ বৃদ্ধি পাবে 4,000, সম্পদ বৃদ্ধিতে পাবে না, সম্পদ কমে যাবে। 6,000 2,000 8,000 টাকা দ্বারা সম্পদ কমবে, সম্পদ কমার নামে কোনো এখানে অপশন নাই। সঠিক উত্তর সম্পদ হ্রাস পাবে। এই উত্তরে ভুল আছে, তাই আমি সঠিকটা লিখে দিয়েছি এখানে। সম্পদ হ্রাস পাবে, অনাদায় পাওনা ধার্যের ফলে সম্পদ হ্রাস পাবে। সম্পদ হ্রাস পায় এখানে কোথাও কিছু লেখা নেই, কিন্তু সম্পদ হ্রাস পায় বলা আছে, সাথে দায় হ্রাস পায়। দায়ের সাথে তো অনাদায় পাওনা সঞ্চিতির সম্পর্ক নাই।
অনাদায় পাওনা সঞ্চিতির সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে আর মালিকানা সত্তার সাথে, সম্পদের সাথে আর নিট লাভের সাথে। মনে রাখবো। পরের প্রশ্ন, ঢাকা বোর্ড 16 সালে এসেছিল। বছর শেষে প্রাপ্য হিসাবে জের করতে, প্রাপ্য হিসাবে জের নির্ণয় করতে হলে এ প্রাপ্য হিসাব 70,000, এখান থেকে বিয়োগ হবে এই এখান থেকে ধারে বিক্রয় যোগ হবে যদি থাকে 3 লাখ, 70,000 3 লাখ, 3,70,000, তাই না? আবার টাকা প্রাপ্তি ছিল এত, এটা আবার বিয়োগ হবে, যোগ বিয়োগ করে সব আমরা যেটা পাবো এই যে অনাদায় পাওনা যোগ ধারে বিক্রয় মাইনাস দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, এই 90,000 টাকা সঠিক উত্তর। এটা কিন্তু কোথাও পার্সেন্টেজ কাটতে হবে না, কারণ এখানে এমন কিছু নাই। বলেছে যে এই যে দেনাদার ছিল, দেনাদারের সাথে ধারে বিক্রয় যোগ হবে, দেনাদারের কাছ থেকে পেয়েছি এটা বিয়োগ হবে, বাদ বাকি যেটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাবে জের। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে একটা অনাদায় পাওনা বাবদ 1800 আছে, ওটার কিছু হবে না। না, ওটা হিসাবভুক্ত বলেছে সেজন্য বিয়োগ হবে না, হিসাবভুক্ত বলেছে সেজন্য বিয়োগ হবে না, হিসাবভুক্ত থাকলে বিয়োগ হয় না। 2015 সালের শেষের দিকে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হলে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? 90,000-এর 5%। আমরা তো 16 সালের অঙ্ক করছিলাম না, 15 সালে যদি হতো তাহলে ওখানে যেটি ছিল সেটির উপরে 5% কাটতো। 90,000 টাকা ছিল না দেনাদার, ওটার উপর সরাসরি 5%। এবার রাজশাহী বোর্ড 16 সালে আরেকটা প্রশ্ন পড়েছিল, সমাপনী প্রাপ্য হিসাবে জের কত? সেম মনে হয় প্রশ্নটা। প্রারম্ভিক চলতি হিসাবে নিট ধারে বিক্রয় এত, নিট ধারে বিক্রয়ের উপর আমি এই যে এখানে করে দিয়েছি 80,000 টাকা ছিল, 80,000-এর সাথে ধারে বিক্রয় যোগ আর এই এটা মাইনাস হবে, ফেরত আছে আদায়যোগ্য নয় যেটি সেটা মাইনাস হবে, যোগ বিয়োগ করে পরে আবার দেনাদারের উপর পার্সেন্টেজ কেটে যেটা নতুন যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি ওটাও বিয়োগ হবে, বিয়োগ হয়ে যেটা সেটা হচ্ছে 1,89,000। এটা সঠিক। এখানে এই পার্সেন্টেজ কেটে যেটা ওটাও বিয়োগ হবে। আচ্ছা, প্রাপ্য হিসাব নির্ণয়ের নিয়ম হচ্ছে অনাদায় প্রাপ্য হিসাব যোগ ধারে বিক্রয় মাইনাস ফেরত, ফেরত অঙ্কে নেই, মাইনাস অনাদায় পাওনা ছিল 5,000 বাদ দিছি, এই যে এখানে অনাদায় পাওনা ছিল এই যে 5,000 বিয়োগ করছি, আবার পার্সেন্টেজ কেটে যেটা হয় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ যায়, তাই এটা বিয়োগ করেছি। নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? ওই যে 1,20,000-এর উপর 5% 6,000, 1,20,000 টাকার উপরে 5% 6,000, উত্তর 6,000। বেশি সময় লাগবে না, 3-4 মিনিটে শেষ করে দেবো, একটু দ্রুত যাই। যদি প্রাপ্য হিসাবে এত টাকা আদায় হয় তখন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? উত্তর সঠিক উত্তর হবে 6,000 টাকা। অবশ্য এই যে 1,20,000 টাকার উপর 5%, 6,000 টাকার অপশন নাই, সঠিক উত্তর নাই, এখানে ভুল আছে। অনাদায় পাওনা আদায় হলে প্রাপ্য হিসেবে ডেবিট না, প্রাপ্য হিসেবে ডেবিট হয় না, তো প্রাপ্য হিসাব তো ডেবিট হয় না, এখানে সঠিক উত্তর সবগুলাই সঠিক। অনাদায় পাওনা যদি হঠাৎ করে আদায় হয় তাহলে আবার জাবেদা করার সময় প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি অন্যান্য হিসাব আমরা ক্রেডিট করে সমাধান করি। হিসাব বিজ্ঞানের অনাদায় পাওনা হিসাবভুক্ত করার পদ্ধতি কয়টি? 2টি। একটা হচ্ছে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি, 2টা পদ্ধতি। অনাদায় পাওনার সঞ্চিতি হলো সম্ভাব্য ক্ষতি ভবিষ্যৎ ব্যবস্থা, এই 2টা প্রতি সম্পদ, সবগুলো তো সঠিক নাকি? এইটা আর এটা সঠিক। সম্ভাব্য ক্ষতি এটা তো হয় না, সম্ভাব্য ক্ষতি না, ভবিষ্যৎ ব্যবস্থা। অনাদায় পাওনা ও ভবিষ্যৎ ব্যবস্থা অনেক সময় বলি না। পরের প্রশ্ন, এই প্রশ্নটা রাজশাহী কোন বোর্ড জন্য 15 সালে এসেছিল, বোর্ডটা মনে নাই। সারা বছরে ধারে বিক্রয় এত টাকা, ফেরত এত টাকা, বিক্রয় বাট্টা এত টাকা। এখন প্রশ্ন বলছে নির্ধারে বিক্রয় কত? নির্ধারে বিক্রয় সূত্র হচ্ছে ধারে বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা, এই দুটো 5,000 টাকা বিয়োগ করে 1,00,000 টাকা করতে। সহজ কিন্তু। ধারে বিক্রয়ের নিয়ম হচ্ছে, নির্ধারে বিক্রয়ের নিয়ম হচ্ছে ওই ধারে বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা, ফেরত এত বাট্টা এত, জাস্ট এটা থেকে এই দুটো বিয়োগ হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? এই যে 1,00,000 টাকা নির্ধারে বিক্রি হচ্ছে না, তার উপরে 10% দেওয়া ছিল প্রশ্ন, 10,000 টাকা নির্ধারে বিক্রি যেটা হবে তার উপরে 10%, নিট টাকার উপর পার্সেন্টেজ কাটতে হয়। আবার যদি বাট্টা সঞ্চিতি বলতো তাহলে আবার এই 10,000 টাকা এখান থেকে বিয়োগ করে যা হয় তার উপরে আবার কাটতে হয়, বাট্টা সবার শেষে কাটতে হয়। কিছুক্ষণ আগে একটা বাট্টার নিয়ম বলেছিলাম, অঙ্ক ছিল,
ঢাকা বোর্ড 15 সালে প্রশ্নটি এসেছিল। এখানে বলছে বাট্টার সঞ্চিতির পরিমাণ কত। এই যে দেনাদার কত আছে 30,000, সেখান থেকে অনাদায় পাওনা মোট বলেছে কত, ওইটা মোট বলেছে কত 6,000। আগে অনাদায় পাওনা সঞ্চিতি রেওয়াবিল ছিল 4,000, 4,000 আর 6,000 পার্থক্য 2,000 নতুন। সেজন্য 30,000 থেকে 2,000 বিয়োগ করে যা থাকবে, 2,000 নতুন বিয়োগ করে যা থাকবে তার উপর 10% কেটে 2,800 টাকা হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন 6,000 বিয়োগ হবে না, কেন 6,000 বিয়োগ হবে না, কারণ মোট অনাদায় পাওনার পরিমাণ বলেছে 6,000 আর আগে ছিল 4,000, তো নতুন কত অলিখিত 2,000, তাই এখান থেকে 2,000 বিয়োগ হয়েছে, যা হবে তার উপর পার্সেন্টেজ হবে। খেয়াল রাখতে হবে কিন্তু বিষয়টা। এই কয়েক মিনিটে শেষ করে দেবে ইনশাল্লাহ। আমানুল ট্রেডার্স 2014 সালে এত টাকা অনুমান করা হচ্ছে যে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ 10%। কি ব্যবস্থা নেবে এখানে, এই অনাদায় পাওনা সঞ্চিতির জন্য ব্যবস্থা গ্রহণ করবে। সম্ভাব্য যদি থাকে যে অনাদায় পাওনা সঞ্চিতি এত % আদায় হবে না, সেটার জন্য অনাদায় পাওনা সঞ্চিতির ব্যবস্থা করবে। এটাই রাজশাহী বোর্ড 15 সালে আরেকটি প্রশ্ন, 2014 সালে নতুন অনাদায় প্রভিশন কত। নতুন অনাদায় প্রভিশন মানে নতুন অনাদায় পাওনা। এই যে এখানে লক্ষ্য করি প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 32,500, ওখান থেকে এই যে বিশেষ করে এই আমাদের এখানে বাট্টার সঞ্চিতি, বাট্টার সঞ্চিতি পরিমাণ বলেছে, বাট্টার সঞ্চিতি প্রভিশন পরিমাণ কত, নতুন বাট্টার সঞ্চিতি, তাই না? তাহলে আমাদের এই যে এখানে এই যে আমাদের আগে ছিল কত, আগে ছিল 6,500, আর এখন আমাদের আরো কাটতে হবে কত পার্সেন্ট, 5% এটির উপর কাটতে হবে। এই যে 32,000 কত, 32,000 এটির উপর 5% হ্রাস করতে হবে বলেছে, হ্রাস করতে হবে, হ্রাস করতে হবে বলেছে, কমাতে হবে। কমাতে হলে আমাদের আগে ছিল এত, এটা লিখবো, যেটা কমাতে হবে পার্সেন্টেজটা বাদ দিয়ে যেটা, সেটা উত্তর হবে। রাজশাহী বোর্ড 15 সালে ওই প্রশ্ন বলেছে আয় বিবরণীতে কত টাকা বলবে। এই যে অনাদায় পাওনা 25,500 যোগ নতুন 4,875 কিছুক্ষণ আগে বের করেছি, বাদ পুরাতন, যেটা হবে। শেষের দিকে প্রশ্নগুলো একটু দ্রুত বললাম তো ঠিক মতো বোঝাতে পারিনি, না আমারই বোরিং হয়ে গেছে, কতক্ষণ থাকবো। অনাদায় পাওনা সঞ্চিতি একটি ভবিষ্যৎ ব্যবস্থার সঞ্চিতি, হ্যাঁ সঠিক, 3 সঠিক, আনুমানিক অনুমিত খরচ মানে অনুমতি নিয়ে এটা সঞ্চিতি তৈরি করা হয়। এই তো প্রায় শেষের পথে চলে এসেছি। এখানে বলেছে 1 মার্চ তারিখে এত মাস মেয়াদে একটি বিলের স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা 1 মার্চ যদি হয় তাহলে 3 মাস যোগ করে মেয়াদ পূর্তির দিবস হবে। কয় মাস ছিল, 3 মাস না, মার্চ এপ্রিল মে জুন, জুন মাসের 1 তারিখ উত্তর। যদি মাস থাকে 3 মাস বলে 3 মাস পরে ওই 1 তারিখ হলে 1 তারিখ, 2 তারিখ হলে 2 তারিখ, 3 তারিখ হলে 3 তারিখ, এইভাবে হবে। আর দিন বললে আলাদা কাউন্ট হবে। প্রথম দিকে একটা দিন কিভাবে 90 দিন যদি থাকে কিভাবে করতে হবে আমি দেখিয়েছিলাম আজকের আলোচনায়। এটা হচ্ছে মেয়াদ পূর্তির তারিখ নির্ণয়ের। মাস যদি থাকে তাহলে 1 মার্চ থাকলে ওই 3 মাস পরে 1 তারিখেই হবে, সেটি মনে রাখবো। উপযুক্ত বিলের বাট্টার পরিমাণ কত। বাট্টার পরিমাণ হবে 3 মাসের, অর্থাৎ 15,000 টাকার উপরে 12% ধরে 12% প্রশ্ন দেওয়া ছিল, গুণ 3 ভাগ 12, 450 টাকা। 3 মাসের বাট্টা হবে, যেহেতু 3 মাস মেয়াদ সেজন্য। শেষ প্রশ্ন মনে হয় আজকের, 1 মার্চ তারিখে 90 দিন মেয়াদ হলে কত হবে। 90 দিন হলে এই অঙ্কটা একবার এসেছিল, উত্তর হবে 30 মে। 30 মে কিভাবে হবে, 90 দিন কিভাবে কাউন্ট করব। মার্চ মাসে হবে 1 মার্চ বললে একদিন বাদ যাবে, 30 দিন। মার্চ মাসে 30 দিন, এপ্রিল মাসে 30 দিন, 30 30 60, আর বাকি থাকে 30 দিন, সেটি মে মাসে 30 তারিখ পর্যন্ত যে 90 দিন কাভার হবে, সেজন্য মে 30 উত্তর। মেয়াদ পূর্তির তারিখ সম্পর্কে যদি যদি দিন বলে তাহলে দিন কাউন্ট করতে হবে, কোন মাসে কত দিন। আর যদি মাস বলে তাহলে মাস কাউন্ট করতে হবে। 3 মাস মেয়াদি বললে 3 মাস পরে, কিছুক্ষণ আগে দেখাইলাম আমি 1 মার্চ বলেছিল, তাহলে 1 মার্চের সাথে এপ্রিল মে জুন, মার্চ এপ্রিল মে, জুন মাসের 1 তারিখে মেয়াদ পূর্তি হবে 3 মাস বললে। আর যদি দিন বলে এইভাবে দিন কাউন্ট করতে হবে, কোন কোন মাসে কত দিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি বিশেষ করে অনলাইনে ক্লাস নিই, পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। আজকে অনেকগুলি প্রশ্ন আলোচনা করেছি এমসিকিউ।